হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলতে হচ্ছে যেটা একদিকে বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে আমার জন্য যেমন লজ্জাজনক, অন্যদিক থেকে দুঃখজনক এবং হতাশাজনক। আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে উপমহাদেশের দেশগুলোর মধ্যে আমরা বাংলাদেশি স্টুডেন্টরাই তুলনামূলকভাবে অনেক বেশি পিছিয়ে থাকি এবং এর পেছনে সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে আমাদের অল্প চেষ্টায়, অল্প পরিশ্রমে বেশি আউটকাম পাওয়ার আকাঙ্ক্ষা। কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বিদেশে উচ্চশিক্ষা আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে। ভিডিওর শেষে এটাও আমি বলেছিলাম যে কিভাবে আমরা এই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করতে পারি এবং কিভাবে আমাদের যার যার নিজেদের জায়গা থেকে নিজেদের হার্ডওয়ার্ক এবং চেষ্টার মাধ্যমে নিজেদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি। সেখানে কয়েকজন কমেন্টে বলেছেন আমার কথায় তারা ডিমোটিভেটেড হয়েছেন। আমি ঠিক জানি না সেখানে ডিমোটিভেটেড হওয়ার মতো কি ছিল। যাই হোক, যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমি সবসময় চেষ্টা করি রিয়েল এবং অথেন্টিক নিউজ বা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য। কাউকে ডিমোটিভেটেড করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য আপনাদেরকে অ্যাওয়ার করা। সত্য বা বাস্তবতা জানার পর আপনি মোটিভেটেড বা ডিমোটিভেটেড যেটাই হন না কেন, সত্য কিন্তু চেঞ্জ হয়ে যাবে না। বাস্তবতাকে মেনে নিয়ে তার মধ্য থেকে নিজের জন্য মোটিভেশন খুঁজে নেওয়ার দায়িত্ব আপনার। আজকের ভিডিওতে আমি এমন কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করব যেগুলো এগেইন ইন্ডিকেট করে যে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বিদেশে, স্পেসিফিকলি ইউরোপে উচ্চশিক্ষা কঠিন হচ্ছে এবং এই সিচুয়েশনের জন্য আমরা নিজেরাই দায়ী। ঘটনা নাম্বার 1, গত কয়েকদিন ধরেই ডেনমার্কে বাংলাদেশি স্টুডেন্টদের বিভিন্ন ফেসবুক পেজগুলোতে প্ল্যাগিয়ারিজম নিয়ে বেশ কথা হচ্ছিল। আশা করি প্ল্যাগিয়ারিজম কি এটা আপনারা সবাই জানেন, তারপরও এক কথা একটু বলে দেই। প্ল্যাগিয়ারিজম মানে হলো লেখাচুরি। অন্য একজন কিছু একটা লিখলো, সেটা তার অগোচরে আপনি আপনার লেখা বলে চালিয়ে দিলেন। তো এই প্ল্যাগিয়ারিজম ডেনমার্কের ইউনিভার্সিটিগুলোতে একদমই জিরো টলারেন্স হিসেবে নেওয়া হয়। ইউনিভার্সিটির ওরিয়েন্টেশনের দিনই এই ব্যাপারে যথেষ্ট সাবধান করে দেওয়া হয়। এখন আবার সেই সাথে যোগ হয়েছে এআই এর মাধ্যমে অ্যাসাইনমেন্ট বা এক্সামের অ্যান্সার লেখা। এই প্ল্যাগিয়ারিজমের সর্বোচ্চ শাস্তি হিসেবে যেটা হতে পারে সেটা হলো ইউনিভার্সিটি একজন স্টুডেন্টকে টার্মিনেট করতে পারে, স্টুডেন্টশিপ ক্যান্সেল করে দিতে পারে এবং স্টুডেন্টশিপ ক্যান্সেল করে দিলে সেই স্টুডেন্টের ভিসা রিভোক করে দেওয়া হয়। আর ভিসা রিভোক হওয়া মানে সেই স্টুডেন্ট লিগালি ডেনমার্কে আর থাকতে পারবে না। তো একটু আগে যেটা বলছিলাম যে এই সব ধরনের কনসিকুয়েন্স কিন্তু একজন স্টুডেন্টকে ওরিয়েন্টেশনের দিনই বলে দেওয়া হয়। ইভেন প্রত্যেক এক্সাম এর আগে কিংবা অ্যাসাইনমেন্টের আগে প্রফেসররা এই ব্যাপারে স্টুডেন্টদেরকে বারবার সতর্ক করেন যাতে কেউ এই কাজগুলো না করে। এত সতর্কবাণী পাওয়ার পরেও আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা এতটাই কেয়ারলেস হয়ে আমরা কাজ করি যে আমরা ভুলেই যাই এখানে আমরা আছি লেখাপড়ার উপর ভিত্তি করে। যে যার ইচ্ছে মতো ইচ্ছে হলে ক্লাসে আসে, না হলে আসে না। বেশিরভাগ স্টুডেন্টদের ধ্যান জ্ঞান সবকিছুই হয়ে যায় ইনকাম করা আর বিদেশে সেটেল হওয়া কেন্দ্রিক। কিন্তু এই ইনকাম করা বা সেটেল হওয়ার জন্য যে নিজেদের ভিসাটা লিগালি টিকিয়ে রাখতে হবে এবং ভিসা টিকিয়ে রাখার জন্য যে মিনিমাম একটু লেখাপড়া করে কোনো ধরনের ইললিগাল অ্যাক্টিভিটিস ছাড়া পাস করতে হবে, এটা আমরা আমলেই নিই না। ফলস্বরূপ যেটা হয়েছে, এই সেমিস্টারে আমি যে ইউনিভার্সিটিতে পড়ছি মানে রস্কেল ইউনিভার্সিটিতে, সেখানে 22 জন স্টুডেন্টকে টার্মিনেট করা হয়েছে এই প্ল্যাগিয়ারিজম এবং এআই ইস্যুতে, যারা কিনা সবাই বাংলাদেশি। তারা আগের সেমিস্টারে কোনো সিনিয়র স্টুডেন্টদের প্রজেক্ট পেপার বা অ্যাসাইনমেন্ট থেকে হুবহু কোনো লেখা কপি করেছেন অথবা এআই দিয়ে এক্সাম এর কোনো প্রশ্নের উত্তর বের করে লিখে দিয়েছেন। যদিও এ ব্যাপারে কোনো অফিসিয়াল নিউজ পাওয়া যায় নাই আর পাওয়া যাওয়ার কথাও না, কারণ কোনো অর্গানাইজেশনই চাইবে না এই ধরনের নেগেটিভ ইস্যু অফিসিয়ালি পাবলিশ করতে। আমরা যেহেতু ইন্টারনাল স্টুডেন্ট তাই আমরা জানতে পেরেছি। তো এই যে স্টুডেন্টগুলো এই ধরনের ইললিগাল অ্যাক্টিভিটিস করছে, ইউনিভার্সিটিতে এই রেকর্ডগুলো কি থেকে যাচ্ছে না? ইউনিভার্সিটিকে নোটিস করছে না কোন দেশের স্টুডেন্টরা এই ধরনের অকারেন্সগুলো বেশি করছে? অবশ্যই করছে, যার প্রমাণ হলো এবারের ভিসা রিজেকশন রেশিও। গত সেমিস্টার পর্যন্ত ডেনমার্কের স্টুডেন্ট ভিসা নিয়ে আমরা অবলীলায় বলে দিতে পারতাম যে ডেনমার্কের পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়াটাই চ্যালেঞ্জ, পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হলেই ভিসা কনফার্ম। কিন্তু এইবারের সেমিস্টারে সেই সিনারিও বদলে গেছে। সব ধরনের ক্রাইটেরিয়া মেলার পরেও অনেক স্টুডেন্টকে অ্যাডমিশন দেওয়া হয় নাই, আবার পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার পরেও ভিসা রিজেক্ট করা হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন পরবর্তী দিনগুলোতে যারা ডেনমার্কে আসার প্ল্যান করছেন, সব যোগ্যতার পরেও হয়তো শুধুমাত্র বাংলাদেশি স্টুডেন্ট হওয়ার কারণে আপনাদের জন্য এই জার্নিটা আরেকটু কঠিন হবে। এই কথা শোনার পর অনেকেই হয়তো মনে মনে আমার উপর একটু ক্ষুব্ধ হচ্ছেন, ভাবছেন যারা অপরাধ করেছে শাস্তি তাদের প্রাপ্য, সবার জন্য কেন এটা হার্মফুল হবে। তাহলে চলেন 2 নম্বর ঘটনায় যাই। আশা করি এই ঘটনা শোনার পর আপনাদের ধারণা কিছুটা হলেও পরিবর্তন হবে। 2 নম্বর ঘটনা নেদারল্যান্ডসের। নেদারল্যান্ডসের স্টুডেন্ট ভিসা নিয়ম হলো ইউনিভার্সিটি ডিরেক্টলি স্টুডেন্টের পক্ষ থেকে ভিসার জন্য অ্যাপ্লাই করে। তো রিসেন্টলি নেদারল্যান্ডসের হ্যান্ড ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স থেকে একজন বাংলাদেশি স্টুডেন্টকে ভিসা স্পন্সর করতে রিফিউজ করে দিয়েছে। রিজেকশন লেটারে সরাসরি বলে দিয়েছে যে বাংলাদেশি স্টুডেন্টরা লেখাপড়া কমপ্লিট করে না, তাদের ইন্টেনশন লেখাপড়া না। আমি লেটারটা আপনাদেরকে যদি একটু
পড়ে শোনাই। The main reason for this decision is that Bangladeshi students do not come here for education, and we do not believe you are applying for a student visa to actually come and study at our educational institution. এখন দেখেন, এই যে স্টুডেন্টটাকে রিজেক্ট করা হলো, হতেও তো পারে যে উনি আসলে লেখাপড়ার জন্যই যেতে চাচ্ছিলেন, ওনার উদ্দেশ্য খারাপ ছিল না, কিন্তু ইউনিভার্সিটি সেটা যাচাই করার প্রয়োজন মনে করে নাই, কারণ তাদের যোগ্য ক্যান্ডিডেটের অভাব নাই। আর এই যে যিনি রিজেক্টেড হয়েছেন, এখানে কিন্তু ওনার কোনো দোষ নাই। ওনার আগে যারা অপরাধ করেছেন তাদের অপরাধের শাস্তি ওনাকে ভোগ করতে হয়েছে। রিসেন্টলি লিথুয়ানিয়ার কয়েকটি ইউনিভার্সিটি থেকেও একই ধরনের কিছু ঘটনা ঘটেছে। ঘটনা এখানেই শেষ না। ডেনমার্ককে চুজ করার পেছনে আরেকটা প্রধান কারণ হচ্ছে এই দেশটায় সহজেই স্পাউস বা ফ্যামিলি নিয়ে আসা যায়। আমরা বাংলাদেশি স্টুডেন্টরা এই সুযোগের সদ্ব্যবহার করতেও ছাড়িনি। আজকাল ফেসবুকের বিভিন্ন পেজে কন্ট্রাক্ট ম্যারেজ রিলেটেড পোস্ট হরহামেশা পাওয়া যাচ্ছে, এবং অনেকেই এই কন্ট্রাক্ট ম্যারেজ এর মাধ্যমে এখানে আসছেন এবং আসার পর যথারীতি ডিভোর্স দেওয়া, এরপর আবার অন্য আরেকজনকে স্পাউস হিসেবে নিয়ে আসা, এ ধরনের আরও অনেক মিস আপ করছেন। আর এইসব ঘটনায় ভুক্তভোগী হচ্ছেন রিয়েল বা অথেন্টিক অনেক কাপল। এরপর বিভিন্ন গ্রুপে প্রতিনিয়ত দেখা যায় আইএলস ছাড়া কোন দেশে যাওয়া যায় এরকম পোস্ট করা হয়। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যেখানে এমনিতেই আমরা যোগ্যতার দিক থেকে পিছিয়ে আছি, সেখানে আইএলস ছাড়া আসার চিন্তা করাটা আমার কাছে অনেক বেশি অযৌক্তিক মনে হয়। আইএলস একজন শিক্ষার্থীর কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করে। আইএলস ছাড়া অনেক দেশে যাওয়া যায়, কিন্তু পরবর্তীতে ফলাফল কি হয়? ইংরেজিতে দক্ষতা না থাকার কারণে ভালো কোথাও কাজের সুযোগ পাওয়া যায় না, কোনো কাজে ঢুকে গেলেও নিজের প্রাপ্য সঠিকভাবে বুঝে নিতে পারেন না, তারপর বিভিন্ন গ্রুপে এসে বলতে থাকেন 3 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, জব পাচ্ছি না। ভিডিও শুরুতে বলেছিলাম আমরা কম পরিশ্রমে বেশি আউটকাম পাওয়ার চেষ্টা করি। এই টেন্ডেন্সি নিয়ে যারা অ্যাব্রোডে আসার প্ল্যান করছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা এই ধারণা থেকে বের হয়ে যথেষ্ট পরিশ্রম করার মানসিকতা নিয়ে, ধৈর্য নিয়ে বৈধ উপায়ে আসার চেষ্টা করেন। স্টুডেন্ট ভিসায় এসে লেখাপড়া না করে সহজ পদ্ধতির অবৈধ পথে এক্সাম দেওয়ার চেষ্টা করা, অথবা স্টুডেন্ট ভিসায় এসে লেখাপড়া না করে সেটেলমেন্টের জন্য অন্য কোনো দেশে পালিয়ে যাওয়া, কিংবা কন্ট্রাক্ট ম্যারেজের মতো সহজ অবৈধ পথ বেছে নেওয়া, আইএলস ছাড়া সহজে কোনো দেশে চলে যাওয়া, এই সব কিছুতে সহজে সফল হওয়ার কথা চিন্তা করা আপনাদেরকে হয়তো সাময়িক সফলতা দিবে, কিন্তু এই ইলিগাল অ্যাক্টিভিটিসগুলোর লং টার্ম প্রভাব পড়বে আমরা যারা বিদেশে এসে অথবা ভবিষ্যতে আসার জন্য এত কষ্ট করে একটু একটু করে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করছি তাদের উপর। ইনফ্যাক্ট যারা এই ধরনের অবৈধ উপায়ে সফলতার পথ বেছে নিচ্ছেন তারাও হয়তো একটা সময় পর গিয়ে এগুলোর ফল ভোগ করবেন। সবশেষে আবারও রিকোয়েস্ট করতে চাই, আন্তর্জাতিক বাজারে যেখানে এমনিতেই আমাদের দেশের ইমেজটা এখনও শক্ত কোনো পজিশন তৈরি করতে পারে নাই, সেখানে এই ধরনের অবৈধ উপায় অবলম্বন করে শুধু নিজের সুবিধার কথা চিন্তা করে দেশের এবং দেশের হাজার হাজার সম্ভাবনাময় শিক্ষার্থীগুলোকে এভাবে অনিশ্চয়তা আর বিপদের মুখে ঠেলে দেওয়ার আগে আরেকবার ভাববেন যে কাল হয়তো আপনার ভাই বোন কিংবা আপনার সন্তান যেন আপনার অপরাধের শাস্তি ভোগ না করে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।